গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট এবং এই বছর HBT থেকে জ্যোতিষ মহাগৌরব 2024 সম্মানে ভূষিত। সুব্রততার প্রতিকার, বারবার প্রতিটা পর্বেই বলে থাকি যে সুব্রততার প্রতিকারে আজ উপকৃত বহু মানুষ, আর এই কারণেই সুব্রতদা গ্লোব টিভিতে অনুষ্ঠান করতে আসতে পারেন খুবই কম সময়, লাইভ অনুষ্ঠান, কারণ তিনি চেম্বারের কাজে ব্যস্ত থাকেন। আপনাদের মঙ্গল কার্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘ কয়েক বছর ধরে, এবং এইভাবেই তিনি আপনাদের সকল সমস্যার সমাধান করে আসছেন। কিভাবে না, সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করেই কিন্তু আজ সুব্রতদা জ্যোতিষ জগতে এক উজ্জ্বল নক্ষত্র। সুব্রতদার প্রতিকার কথা বলে বারবার বলি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। এটি যেহেতু আজকের অনুষ্ঠানটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি তো আপনাদের একটা সুযোগ থাকেই সুব্রতদার সঙ্গে সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং সেই সঙ্গে সুব্রতদা আজকে আলোচনা করবেন কি নিয়ে না, কর্মজীবন নিয়ে। এই যে 12টা ঘরে কোন গ্রহের কোন অবস্থান থাকলে আপনি কোন ধরনের কর্ম পেতে পারেন, বা কর্মজীবনে আপনি কিভাবে সাফল্য অর্জন করবেন, বা কর্মজীবনে কেন সমস্যা আসে যেটা হয়তো আসার কথা নয়, অর্থাৎ টোটাল কর্মজীবনটা নিয়ে আজকে আমরা সুব্রতদার কাছ থেকে বিশদে শুনবো, জানবো। এবং আপনারা যারা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান আপনাদের নানান ধরনের সমস্যা নিয়ে, সেক্ষেত্রে আপনারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষী, জ্যোতিষ মহাগৌরব সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতা মাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া আপনারা যে কোনো আপনাদের কাজের অবসরে আমার অনুষ্ঠানগুলোকে দেখে নিতে পারেন আপনাদের স্মার্টফোনে, ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে, সেখানে গ্লোব টিভির যে পেজগুলো রয়েছে সেই গ্লোব টিভির পেজকে সার্চ করে, অথবা আমার নাম শ্রী সুব্রত চক্রবর্তী সার্চ করে কিন্তু আপনারা অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। আর এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকেও অবশ্যই আপনাদের ফোন নেব, লাইভ অনুষ্ঠান যেহেতু, এবং আমি সবসময় চেষ্টা করি লাইভ করার এবং লাইভের মাধ্যমে বিভিন্ন আলোচনাগুলোকেও করার। অনেকে বলেন দাদা লাইভ করলে আলোচনাগুলোকে ঠিক মতো শোনা যায় না, কিন্তু ব্যাপারটা যে আবার অনেকে বলেন যে দাদা আলোচনা করছেন, আমাদের ফোনগুলো একটু নিয়ে অ্যাটেন্ড করা দরকার। ফোন নিই, হয়তো একটা থেকে দুটো ফোন নেওয়ার চেষ্টা করি এবং সেই সঙ্গে কিছু আলোচনাও করি। দর্শক বন্ধু, আপনারা যারা মনে করছেন যে কোন বিষয়ে আলোচনা করবেন, এটা হয়তো অনেকে জেনে গেছেন, তাও যারা আমার নতুন ক্লায়েন্ট রয়েছেন বা নতুন যারা আজকে গ্লোব টিভিতে দেখছেন বা আমাকে হয়তো ফলো করছেন, আপনারা কিন্তু অবশ্যই অনায়াসে, আমার প্রচুর ক্লায়েন্ট কিন্তু যারা আলোচনা শুনতে ভালোবাসে তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করেন অথবা মেল করে দেন। তো আমার যে মেল আইডিটা আছে সুব্রত SUBRATA ছোট হাতের 7070@gmail.com, এই মেল আইডিতে, অথবা আমার যে নাম্বার যাচ্ছে 9831707058, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনারা কোন বিষয় জানতে চাইছেন, আপনাদের কোনো কিছু বিষয় থাকতে পারে যে এই বিষয়টা আমার একটু অবগত হওয়া দরকার, বা এই বিষয় সম্বন্ধে আমি কিছু জানতে চাই, আমার এই বিষয়ে একটু অভিজ্ঞতা প্রয়োজন। আপনি যে বিষয়গুলো জানতে চাইবেন আমি সেই বিষয়ের উপরগুলো, যে মানুষ যে বিষয়ের উপর বেশি জোর দেবে সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমি আমার পরবর্তী যে মিডিয়া অনুষ্ঠানগুলো থাকবে গ্লোব টিভি অথবা অন্য যে মিডিয়াগুলো থাকবে সেখানে আমি আলোচনা করি। আপনারা নির্দ্বিধায় কিন্তু আপনাদের
কোন বিষয়ে আলোচনা শুনতে চান পাঠাতে পারেন। আজকেও সেরকম একটি বিষয়কে আমি বেছে নিচ্ছি এবং এটা একজন মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন, আমি নাম বলছি না, মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন এবং দুর্গাপুরের আমার এক ক্লায়েন্ট জানতে চেয়েছেন এবং আরো অনেকে কিন্তু জানতে চেয়েছেন। তারা হয়তো অনেকে পশ্চিম মেদিনীপুর থেকে করেছেন, একজন শিলিগুড়ি থেকে, একজন জলপাইগুড়ি থেকে। তো তাদের প্রত্যেকেরই প্রশ্ন, দাদা, যে কোন সংযোগ থাকলে মানুষ বিভিন্ন কর্মজগতে প্রবেশ করে থাকে? অর্থাৎ কর্মের তো বিভিন্ন জায়গা রয়েছে, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। আমি যদি কর্মকে যদি ভাঙি তাহলে কর্মের বিভিন্ন পর্যায়ে রয়েছে, তাহলে সেই কর্মজগতের বিভিন্ন পর্যায়গুলো কিভাবে তৈরি হয়ে থাকে? খুব ভালো একটা বিষয়, আপনাদের সামনে এর আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। দেখবেন আপনারা অনেকে হতাশাগ্রস্ত হয়ে থাকেন আপনাদের সন্তানের কর্ম নিয়ে, যে আমার সন্তান ভবিষ্যতে কি করতে পারে বা কিভাবে পড়াশোনা কমপ্লিট করার পর কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে পারে। বা আমি সবসময় একটা কথা বলে থাকি, আইডিয়াল টাইম হচ্ছে কি, যখন আপনার সন্তান মাধ্যমিক দেবে তার ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ 8-9 যখন পড়াশোনা করছে, তখন যদি আপনারা একবার আপনাদের সন্তানকে সাথে নিয়ে আমার কাছে নিয়ে আসেন, তাহলে তার সঙ্গে বসিয়ে তার জন্মকুণ্ডলী, তার ন্যাটাল চার্ট, তার সম্পূর্ণ চক্রম, তার কর্মভব কুবের চক্রম, তার নিজস্ব হস্তরেখা এবং হোরারি পদ্ধতির মাধ্যমে আমরা তার সঙ্গে একটা ডিসকাস করে নিতে পারি যে এই ছেলেটি ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে এবং কোন বিষয় তার নিজের মন থেকেও ভালো লাগে। কারণ যখন একজন ছাত্রছাত্রী 9-10-এ উঠে যায় বা 8-9-এ পড়ে, তখন তার একটা মানে কি বলবো, সব দিক থেকে বোধগম্য চলে আসে এবং কোন বিষয়ের প্রতি ভালোবাসাও চলে আসে। তাহলে সেই বিষয়গুলোকে আমরা যদি একত্রীকরণ করতে পারি, অর্থাৎ একটা ভালো লাগা এবং আপনার কর্মের উন্নতির জায়গা, এই দুটোকে যদি মেলবন্ধন করা যায়, তাহলে কিন্তু সেই সন্তানটা একটা কর্মজীবনে দিশেহারা হয় না। অর্থাৎ সঠিক বিষয়কে পড়াশোনা করে সেই বিষয় কেন্দ্রিক কর্মজীবনে কিন্তু সে প্রতিষ্ঠা লাভ করতে পারে, যেটা এখনকার দিনে প্রচন্ড পরিমাণে ভুল হচ্ছে মানুষের মধ্যে। কেন ভুল হচ্ছে? আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, যারা পড়াশোনা করছে, যে বিষয়কে জোরপূর্বক নিয়েছেন বা কোনো এখান থেকে প্রফেশন পাওয়া যায় সেই হিসাবে নিয়েছেন, কিন্তু তার দেখতে পাচ্ছি চার্ট অন্যদিকে হলে ভালো হয়। আমি গতকাল আরেকটা মিডিয়াতে এই কর্মজীবন নিয়ে আমাদের এই যে কারক ভাব চক্র নিয়ে আলোচনা করেছিলাম। যারা গতকাল মিডিয়াতে লাইভটা আমার দেখেছেন, সেখানে আমি দেখেছিলাম যে পরিপূর্ণ কারক এবং তার মধ্যে হচ্ছে বদ্ধ কারক। সেই বদ্ধ কারক, পরিপূর্ণ কারক কি, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আমি আজকেও কিছুটা ছুঁয়ে যাব। কিন্তু আমাদের সাধারণত দেখবেন যে কোনো ন্যাটাল চার্টের ক্ষেত্রে বা জন্মকুণ্ডলীর ক্ষেত্রে যদি সম্পূর্ণ চক্রনটা আপনার করা হয়ে থাকে, তাহলে দেখবেন যে কতগুলো গ্রহকে আমরা কারক ভাবকে হিসাবে দেখি। এই কারক ভাব কি না, আমরা প্রত্যেকেই জানি 9টা গ্রহের আলাদা আলাদা কারক রয়েছে এবং এক একটি গ্রহের একাধিক কারকতা রয়েছে। যেমন কারকতা বলতে কি বোঝায়, যেমন গ্রহেরা কাকে প্রেজেন্ট করে, যেমন রবি হচ্ছে পিতৃকারক, রবি হচ্ছে আত্মাকারক। বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে আমাদের শিক্ষা জীবনের কারক, বুধ হচ্ছে বালক গ্রহের কারক। অনেকগুলো মানে বিভিন্ন বুধের কারকতা রয়েছে। বৃহস্পতি যেরকম গুরুর কারক, বৃহস্পতি হচ্ছে সম্পদের কারক, এরকম কারকতা রয়েছে। এই কারক চক্রের ক্ষেত্রে আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি, একটা হচ্ছে বদ্ধ কারক চক্র আর একটা হচ্ছে পরিপূর্ণ কারক চক্র। এই পরিপূর্ণ কারক চক্র বা বদ্ধ কারক চক্রের ক্ষেত্রে সেখানে আমরা বদ্ধ কারক চক্রকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি 3টি গ্রহকে। একটা হচ্ছে কে, রবি, বৃহস্পতি এবং শনিকে, এটা হচ্ছে বদ্ধ কারকে। আর একটা পর্যায়ে ভাগ করছি, সেটা হচ্ছে কি পরিপূর্ণ কারক, যেখানে বলা হয়েছে বুধ এবং শুক্রের কারকতা। অর্থাৎ এই যে 5টি গ্রহের মেলবন্ধন মানুষের জীবনকে কিন্তু বিভিন্ন পর্যায়ে রুল করায় এবং এই 5টি গ্রহের সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগ, তার শুভ দৃষ্টি, তার কানেক্টিভিটি, তার ট্রান্সফার, তার সঙ্গে তার স্টার লর্ড, তার সঙ্গে তার সাব লর্ড, কোন গ্রহের আন্ডার এসে রয়েছে সেই মতো তার জীবন কিন্তু নির্ধারিত হয়ে থাকে। যেমন ধরুন কারো জন্মকুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি যে রবি খুব ভালো পর্যায়ে রয়েছে, রবি, শনি এবং বৃহস্পতি বদ্ধকারক চক্রে খুব ভালো পর্যায়ে রয়েছে, কিন্তু তার পরিপূর্ণ কারকে দেখছি বুধ এবং শুক্র খুব নেগেটিভ। তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে তার কর্মজীবন হতে পারে রবি, বৃহস্পতি এবং শনির কারকতার দিকে। অর্থাৎ তিনি ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কিছু প্রশাসনিক বিভাগে ভালো জায়গায় যেতে পারে, কোনো মেডিকেল সায়েন্সে ভালো জায়গা থেকে তিনি রুল করতে পারেন, তিনি ভালো শিক্ষকতা থেকে রুল করতে পারেন, তিনি কোনো ভালো ব্যবসায়িক হতে পারেন। অর্থাৎ সেই কর্মকাণ্ড তাকে দিচ্ছে। এবার তার ভাগটা কি হতে পারে, তার মধ্যে কি দেখতে হবে না, বদ্ধকারক চক্রে রবির কোন দোতকে অবস্থান করছে, দোতক চক্র বলে একটা হয়, সেই দোতক চক্রে রবি কোন দোতকে অবস্থান করছে, রবি কোন নক্ষত্রে অবস্থান করছে। রবি আমরা প্রত্যেকেই জানি অগ্নির তত্ত্বের কারক গ্রহ,
রবি হচ্ছে সিংহ রাশির মালিক, তাহলে সেই রবি কোন দোতকে অবস্থান করছে, দোতক চক্রে রবি কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, রবির সঙ্গে শনির সংযোগটা কিরকম। আমরা প্রত্যেকে জানি রবি এবং শনি হচ্ছে পিতা পুত্র, কিন্তু তাদের মধ্যে কিন্তু কখনো মেলবন্ধন নেই বা ভালো সম্পর্ক নেই। তাহলে সেখানে তাদের ক্ষেত্রে নক্ষত্র বিচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রবি কোন নক্ষত্র অবস্থান করছে, রবি অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়েছে, সে কোথায় অবস্থান করছে, জলতত্ত্বের মধ্যে নেই তো, সে পৃথিবীতত্ত্বের মধ্যে অবস্থান করছে নাকি বায়ুতত্ত্বের মধ্যে অবস্থান করছে। যদি জলতত্ত্বে থাকে তার কিন্তু ডেফিনেশন বা কর্মজীবন আলাদা হবে, যদি বায়ুতত্ত্বের মধ্যে থাকে তার কর্মজীবন আলাদা হয়ে যাবে। যখন তার ক্ষেত্রে পৃথিবীতত্ত্বে অবস্থান করছে রবি, তখন তার কিন্তু কর্মজীবন আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই ডেফিনেশনগুলোকে আমাকে কিন্তু ভাঙতে হবে। ধরুন কেউ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাহলে তার রবির দোতক চক্রে সাধারণত আমরা দেখেছি যে রবি হয়তো তার 4 নম্বর পাদগ্রহে বা 3 নম্বর দোতকে অবস্থান করছে। রবি বিশেষ পরিমাণে রবি যে তার শুভ নক্ষত্রের সঙ্গে অবস্থান করছে, রবি নক্ষত্র অবস্থান করছে, রবি দেখা গেল তার জন্মকুণ্ডলিতে কিছুভাবে লগ্নপতি পঞ্চমপতি বা চন্দ্র থেকে তার পঞ্চমপতি বা নবমপতির কম্বিনেশনে অবস্থান করছে, তাহলে সে মেডিকেল সায়েন্সে খুব ভালো জায়গায় গেল, অ্যাডমিনিস্ট্রেটিভ তাকে একটা ভালো জায়গায় নিয়ে গেল, তেমন তার নাক্ষত্রিক বিচার তাকে কিন্তু একটা ভালো জায়গা পর্যায়ে দিতে পারে। যদি মেডিকেল সায়েন্সে এগোয়, তার মানে তার রবির সঙ্গে বৃহস্পতির একটা সংযোগ থাকে, চন্দ্রের একটা কম্বিনেশন থাকছে, তার মানে সে কেরিয়ার ডেভেলপমেন্টটা এইভাবে করছে। অর্থাৎ আমাদের অনেকগুলো ডেফিনেশন রয়েছে। এবার কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বদ্ধকারক চক্র খুব নেগেটিভ, আমি দেখলাম রবি বৃহস্পতি শনি নেগেটিভ অবস্থাতে রয়েছে বা দুস্থানগত খারাপ পর্যায়ে রয়েছে, তাহলে সেই জাতক জাতিকারী কর্মজীবন ভালো হতে পারে না? ভালো হতে পারে। তার কি পরিপূর্ণ কারক চক্রটাকে দেখতে হবে। সেই পরিপূর্ণ কারক চক্রে বুধ এবং শুক্র কিভাবে রয়েছে, আমি এর আগের এপিসোডে বা এর আগের একটা লাইভে আমি বলেছিলাম, একজন জাতক জাতিকার ক্ষেত্রে কর্মজীবনে যথেষ্ট ভালো প্রতিষ্ঠা পেতে চাইছে। সেই মেয়েটি যখন আমার কাছে এসেছিল, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে সে ভালো কিছু ক্যাম্পাসিং পাচ্ছে না, ভালো কোনো চাকরি পাচ্ছে না। আমি তাকে জাস্ট বলেছিলাম তার বদ্ধকারক চক্রে বুধ এবং শুক্রের কম্বিনেশন তাকে এমন পর্যায়ে দিয়েছে, আমি বলেছিলাম তোমার কোনো সুপ্ত প্রতিভা থাকতে পারে, তুমি সেইটাকে কাজে লাগাও। তখন সে বললো, দাদা আমি সুপ্ত প্রতিভা বলতে গেলে আমি তো খুব ভালো ড্রয়িং করতে পারতাম, আর্ট ক্রাফটটা নিয়ে কাজ করতাম। আমি বলছি তাহলে তুমি এই বিষয়টাকে কেন গুরুত্ব দিচ্ছ না? কারণ তোমার বদ্ধকারক চক্রে দেখতে পাচ্ছি যে রবি শনি এবং রবি খুব নেগেটিভ, তোমার পরিপূর্ণ কারক চক্রে বুধ শুক্র খুব ভালো, তাহলে তুমি এইটাকে কাজে লাগাও। সে যখন পরবর্তী ক্ষেত্রে 2-3 বছর পর বা 2-3 বছর আগে যখন শুরু করলো তার কর্মজীবন আর্ট ক্রাফট নিয়ে, অঙ্কন শিক্ষালয় নিয়ে শুরু করলো, আজকে 2-3 বছর পর সে মেয়েটি একটা ভালো সাকসেস করেছে, 2টো স্কুল তৈরি করেছে এবং সেখান থেকে সে একটা ভালো আর্ন করছে, অনেক শিক্ষার্থীদের অঙ্কনের মাধ্যমে শিক্ষা দিয়ে যাচ্ছে। কর্মজীবনটাকে তার কিন্তু পুরোপুরি চেঞ্জ করিয়ে দিল। অর্থাৎ সে পড়াশোনা করেছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তার কর্মজীবন চলে গেল অঙ্কন নিয়ে, অর্থাৎ ড্রয়িং আর্ট ক্রাফট এই বিষয় নিয়ে তার কর্মজীবন তৈরি হলো। তার মানে কি আমরা কোথাও গিয়ে ভুল পথে যাচ্ছি না তো, ভুল পথে পরিচালিত হচ্ছি না তো? ভুল পথে পরিচালিত হলে কিন্তু কর্মজীবনে প্রচন্ড পরিমাণে অবস্ট্রাকশন আসে। তার মানে আমাদের কারক ভাব চক্রগুলোকে আমরা ভালো করে দেখছি না, আমরা সবকিছু জিনিসকে অবহেলা করে যাচ্ছি। অথবা আমরা যখন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাচ্ছি, আমরা গিয়ে তিনি আমাকে কিছু প্রলোভন দেখিয়ে দিচ্ছেন বা খারাপ কোনো জায়গায় এমনভাবে দেখিয়ে দিচ্ছেন বা উদ্দেশ্য করিয়ে দিচ্ছেন, আমি সেই জায়গায় সেই রেমেডিয়াল গাইডলাইনগুলো করছি, কিন্তু আমরা কখনোই সম্পূর্ণ চক্রকে ভেঙে তার কারকতা বা কারক চক্রগুলোকে ভালো করে দেখছি না। অর্থাৎ নিজেদেরকে সচেতন হতে হবে। অর্থাৎ আজকে এই অনুষ্ঠানটা করার মাধ্যমটা কি, বা কেন আমি বারবার বলি আপনারা কোন অনুষ্ঠান শুনতে চাইছেন, কারণ আপনাদের জেদটাও থাকাটা দরকার। আপনারা যত জানতে চাইবেন তত বুঝতে শিখবেন, জানতে পারবেন, ডেফিনেশনগুলোকে জানতে পারবেন, আর যখন জানতে পারবেন প্রশ্নটা আমাদের কাছে এসে করবেন যে এটা কেন হয়, এটা কি জন্য হয়, আমাকে এটা বুঝিয়ে দিন, তারপরে আপনি রেমেডি করাবেন। কারণ রেমেডি কিন্তু অনেক দূরে। প্রথম কথা হচ্ছে চার্টগুলোকে নিয়ে ভাবতে হবে, চার্টগুলোকে নিয়ে ভাঙতে হবে যে একজন জাতক জাতিকা কেন কর্ম পাচ্ছে না, একজন মেয়ের কেন বিবাহ হচ্ছে না, একজন জাতক জাতিকা বিবাহ করলো তার কেন ডিভোর্সের পর্যায়ে চলে গেল। এই ডেফিনেশনগুলোই কিন্তু কারক চক্রগুলো আমাকে দিতে পারে। আশা করি এই প্রশ্নগুলো যত আপনারা করবেন নিজেদেরকে, জ্যোতিষদেরকে, তত এই জায়গা থেকে আপনারা উত্তরগুলো পাবেন, সমাধানের রাস্তা পাবেন, রেমেডিয়াল গাইডলাইনগুলোও পাবেন। আমি অবশ্যই আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছেন। হ্যাঁ, নমস্কার, স্বাগত জানাই আপনাকে কল্পতরু অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? আমি রয়েছে বাক্সা থেকে বলছি, রঞ্জন দাস। রঞ্জন দাস, বাক্সা। নমস্কার আপনাকে, বলুন কার সম্পর্কে জানবেন?
কার সম্পর্কে জানবেন আপনি? আমি জানতে চাই। নিজের সম্পর্কে জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 18 আগস্ট 1961। 18 অগস্ট, 18ই আগস্ট 1961। 61, হ্যাঁ, জন্ম সময় বলুন। বেলা 2:05। বেলা 2:05। বেশ। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নলহাটি, বীরভূম। নলহাটি, বীরভূম। কি জানতে চান? আচ্ছা, এই যে আমার এই এখনকার ফিনান্সিয়াল অবস্থাটা খুব খারাপ, প্রফেশনটা এটা কতদিন চলবে আর ভবিষ্যতে ভাব। আচ্ছা, 18ই আগস্ট 1961 সাল শুক্রবার ছিল কি? হ্যাঁ স্যার, শুক্রবার। আচ্ছা, আপনার কর্মজীবন, আপনাকে প্রথমে যেটা বলে রাখি, আপনার কর্মজীবন কিন্তু খারাপ নয়, আপনার কর্মজীবন কিন্তু ভালো ছিল। কিন্তু বর্তমান এই সময়ে আপনার যা দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা, মানসিকতা এবং পারিবারিক সচ্ছলতায় কিন্তু সমস্যা আসবে। আচ্ছা, এই জিনিসটা কি হচ্ছে? আপনি একটু আমাকে ইয়েস না নো। হ্যাঁ স্যার, খুব মানে আমি ভালো ছিল। এই ইদানিং এই মানে 22 লাস্টের 22 প্রথম থেকে 23 থেকে 24 অর্থনৈতিক অবস্থা খুব মানে সোর্স অফ ইনকাম গুলো অনেক কমে গেছে, প্রফেশনটা খুব খারাপ হয়ে গেছে। এত খারাপ কোনোবার হয়নি। মানে আপনার কর্মজীবন আমি প্রথমে বলেছিলাম কিন্তু ভালো ছিল, কিন্তু এখন ইদানিং দশা অন্তর্দশা কিন্তু আপনার কর্মজীবন, পারিবারিক সচ্ছলতা এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রবলেম ঘটাচ্ছে। এই জায়গাটা তো রয়েছে। আমি আরেকটু অন্য জায়গায় যাই। দেখবেন আপনার বাড়ি কি নিজের বাড়ি? হ্যাঁ, নিজের কাছে। আপনি দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে, আমি এর আগের দিন দেখবেন আমি বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, সেখানে অনেকগুলো ভাবচক্র নিয়ে বা আমাদের দিক নিয়ে বা আমাদের অংশ নিয়ে আলোচনা করছিলাম। তার একটা জায়গা আমি আপনাকে বলছি। দেখুন, আপনার যা অংশ নির্দেশ করছে আপনার জন্মকুণ্ডলিতে, উত্তর দিক, পূর্ব দিক, না হলে দক্ষিণ দিক কিন্তু ড্যামেজ থাকতে পারে। এই তিনটে দিকের মধ্যে যে কোনো একটা ড্যামেজ, বাস্তুর একটা নেগেটিভ প্রভাব আসছেই। দ্বিতীয়ত দেখবেন এই বাস্তু নেগেটিভ প্রভাব আসার জন্য আপনাদের পারিবারিক কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা দেখবেন একটু বয়স্ক ব্যক্তি, তাদের দেখবেন শারীরিক অসুস্থতা, এবং আপনার ক্ষেত্রে দেখবেন বেশি প্রবলেম যেটা হবে পেটের সমস্যা এবং লোয়ার অ্যাবডোমেন জনিত প্রবলেম। এইগুলো হচ্ছে? হ্যাঁ, এগুলো কিছুটা হচ্ছে, কিন্তু ফিনান্সিয়ালটা এতটা খারাপ হওয়ার কথা নয়। মানে আমি আগে অনেকটা দেখিয়েছিলাম, তারা মনে দিল যে ভালো যাবে, কিন্তু দেখছি ভালো না, উল্টে খারাপ। কিন্তু শুক্র যে অন্তর্দশা গুলো গেছিল ভালো গেছিল, এবং কিন্তু শুক্র খারাপ যাচ্ছে খুব। তো একদম। আচ্ছা এরকমই যাবে না, আরো ভালো হওয়ার কোনো মানে সুযোগ আছে কিনা সাবসিডি করে? আচ্ছা, দেখুন, ভালো হওয়ার সুযোগ তো অবশ্যই রয়েছে। আপনি যেটা বলছেন ভালো হওয়ার সুযোগ আছে কিনা, দেখুন শুক্রের মহাদশা অলরেডি আপনার এখন চলছে 2022 সাল থেকে, ঠিক আছে? তো শুক্রের মহাদশা চলছে এখন বর্তমানে। যদি আমি অন্তর্দশাকে দেখি তাহলে এখন শুক্ররই, তার মানে রবি আসছে আপনার 24শে সেপ্টেম্বর 2025-এ। কিন্তু দেখবেন আপনার ক্ষেত্রে সম্পূর্ণ চক্রম যেটা দেখতে পাচ্ছি, নবম ভাব অষ্টমপতি হয়ে রয়েছে। তাহলে এই যে নবম ভাব অষ্টমপতি হয়ে রয়েছে, তার মানে ফিনান্সিয়াল জায়গায় কিন্তু আপনার অষ্টমপতির প্রতিকারটা নেই। আমি আজকে ভাবদ্যোতক নিয়ে আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে দেখবেন আমাদের এই কারকতার ক্ষেত্রে আপনার ভাবদ্যোতক চক্রে রবি কেতুর নক্ষত্র অবস্থান করছে। এই জায়গাগুলোর সঠিক রেমেডিয়াল গাইডলাইন কিন্তু আপনার হয়নি, এবং হয়নি বলেই দেখবেন এই শুক্রের মহাদশা 2022 সাল থেকে আপনার বেটারমেন্ট যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি খেয়াল করবেন শুক্রের মহাদশা জবে থেকে স্টার্ট হয়েছে, আপনার অর্থনৈতিক বিপর্যয় সেদিন থেকে স্টার্ট হয়েছে। ইয়েস অ্যান্ড নো? ইয়েস অ্যান্ড নো দাদা? হ্যাঁ, আপনি একটু বলুন। দাদা যেটা বলছে সেটা মিলে যাচ্ছে তো আপনার সঙ্গে? হ্যাঁ, সেটাই। 2022 সাল থেকে তো এই প্রবলেমটা বুঝতে পারছেন? একদম। তাহলে এই প্রবলেমটাকে আপনি পুষে রেখেছেন, এবং আপনি বলছেন যে দেখানো হয়েছিল। দেখুন, দেখানো অবশ্যই হয়েছে, কিন্তু আপনার ওই যে নবমপতির সঙ্গে অষ্টমপতির কানেক্টিভিটি এবং আপনার ভাবকারক চক্র রবি কেতুর কম্বিনেশনে এর কিন্তু প্রতিকার দাদা হয়নি। এই প্রতিকারটা যদি করা থাকতো তাহলে কিন্তু আজকে আপনার এই শুক্রের মহাদশা 20টা বছর 2042 সাল পর্যন্ত আপনার কিন্তু বেটারমেন্ট থাকার কথা। কিন্তু আপনার সেই জায়গাটা হয়নি, মানে আপনার রেমেডিয়াল গাইডলাইন সঠিকভাবে হয়নি। আপনি যদি পারেন অবশ্যই কিন্তু ভাবকারক চক্রের রবি কেতুর সংযোগের প্রতিকার, নবমপতির সঙ্গে অষ্টমপতির প্রতিকারটা একটু করিয়ে নেবেন, এবং যদি পারেন এই প্রবলেমগুলোর জন্য কিছুটা বাস্তু এফেক্টেড রয়েছে, এই জায়গাটা একটু দেখিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন দাদা। ঠিক আছে? ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ। আমি চট করে একটু বলে রাখি, যারা মনে করছেন সুব্রতদার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আপনারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন চেম্বারে বুকিং এর জন্য।
9874207060 এছাড়াও 9831707058 দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টা থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে। এছাড়াও প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে দাদার নতুন চেম্বার হয়েছে পূর্ব মেদিনীপুর এগরাতে এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরায়। এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের আরো একটি শাখা কিন্তু শিলিগুড়িতেও হয়েছে। কাজে বিশদে জানার জন্য আপনারা ফোন করে নিন 9874207060 এবং 9831707058। দাদা চলে যাচ্ছে আলোচনায়, কারক ভাব চক্রকে ভালো করে দেখা উচিত একদম সেটা নিয়ে। প্রথমে বলি যে দিদি একটু আগে একটা প্রথমে অনুষ্ঠান শুরুতেই কথা বলেছিল যে রেমেডিয়াল গাইডলাইন করে, যে রেমেডি আমাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা কোন বিষয়ে রেমেডি করছি, এই যে একটু আগে যিনি দাদা ফোন করলেন ওনার ক্ষেত্রে উনি বললেন যে উনি রেমেডিয়াল জায়গা করিয়েছেন, অনেক জ্যোতিষীকে দেখিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু উপকৃত নন। তার মানে কোথাও ওনার মধ্যে একটা বীতশত্রু ভাব তৈরি হতে পারে বা জ্যোতিষের প্রতি আস্থাও উঠে যেতে পারে যদি উনি দেখিয়ে থাকেন সঠিকভাবে, যদি তার জন্য কাজ না পান। প্রথমে বলি এই যে কাজ না হওয়া, তার মানে কি আপনাদের ক্ষেত্রে কোথাও একটা ভুল কোথাও পরিচালিত হচ্ছে। কারণ দেখবেন জ্যোতিষশাস্ত্রগতভাবে আমি অনেকের যে প্রেসক্রিপশন দেখেছি সেখানে যখন রেমেডিয়াল গাইডলাইন করা হয় তারা লগ্নপতিকে দেয়, নয় চন্দ্র অধিপতিকে দেয় অর্থাৎ রাশি অধিপতিকে দিচ্ছে, নয় পঞ্চমপতিকে দিচ্ছে, নয় নবমপতিকে দিচ্ছে, নয় একাদশপতিকে দিচ্ছে, না হলে কোনো দুস্থানগত যে গ্রহ রয়েছে তাকে দিচ্ছে, নয় মহাদশা বা অন্তর্দশার প্রতিকা দিচ্ছে। এই হচ্ছে রেমেডিয়াল গাইডলাইন। তাহলে এটা তো রেমেডিয়াল গাইডলাইন, এটা একটা বাচ্চা ছেলেকে পড়ালে সেও শিখে যাবে। মেন ব্যাপারটা হচ্ছে আমরা ডেফিনেশনগুলোকে দেখছি না, আমরা সম্পূর্ণ চক্রমকে ভাঙছি না। আজকে কর্মজীবনের যে পার্টগুলোকে আলোচনা করছি, যিনি এটা জানতে চেয়েছেন, আমি আশা করি আপনাদের ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এর অনেক ভাগ রয়েছে। আমি সামান্য একটা ভাগ বলবো, তার আগে বলে নিই যে আমাদের রেমেডি কেন কাজ করছে না। রেমেডি কাজ হচ্ছে না কেন, আমরা হচ্ছে শুধুমাত্র লগ্ন কুণ্ডলী ভাবের উপর বিচার করছি, আমরা রাশি চক্রের উপর বিচার করছি, কিন্তু আমরা তার ভেতরে বা তার ওপরে যে চক্রগুলোকে রয়েছে সম্পূর্ণ চক্রমটাকে আমরা কিন্তু দেখছি না। আমাদের ভাব দ্যোতক চক্রগুলোকে দেখছি না, আমরা কারক চক্রগুলোকে দেখছি না। অর্থাৎ এরকম কিন্তু আমাদের 50টা চার্ট রয়েছে, সেই চার্টগুলোকে কিন্তু আমরা কখনো দেখছি না, আর দেখছি না বলেই কিন্তু তার রেমেডিয়াল গাইডলাইন সঠিকভাবে হচ্ছে না। যিনি একটু আগে ফোন করলেন তার 2022-এর শুক্রের মহাদশা স্টার্ট হয়েছে। এই শুক্রের মহাদশা আপনার যথেষ্ট ভালো সময়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি পাচ্ছেন না কেন না, আপনার নবমপতি অষ্টমপতির কম্বিনেশন তার প্রতিকার নেই। তাহলে আমি যখন ভাগ্যস্থানকে এনজয় করতে চাইছি, আমি ভাগ্যের সমস্ত জায়গাকে ভালো করে মানে কি বলবো, যে আমাদের কর্মজীবনকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে চাইছি, আমাদের ভাগ্যকে উন্নতিশালী করতে চাইছি, সেখানে যদি অষ্টমপতি বা মারক হয়ে থাকে তাহলে আমি সেখান থেকে ভালো সুফল কি করে পাবো। আমার রবির সাথে যদি কেতুর কম্বিনেশন আমার বদ্ধকারক চক্রে যদি নেগেটিভ হয়ে থাকে, আমি সেখান থেকে ভালো জায়গা পাবো না। এটা একটা উদাহরণ, মানে আজকে যে দাদা ফোন করলেন এটা দাদার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তার মানে ওনার কোথাও ভুল পথে পরিচালিত হয়েছে, উনি কোথাও জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে এমন কোনো প্রতিকার করেনি যে ওনাকে বলেছেন মাঙ্গলিক যোগ, আপনার ক্ষেত্রে কালসর্প যোগ, আপনার ক্ষেত্রে কেমনরূপ যোগ রয়েছে। এই জায়গাগুলোই কিন্তু আজকালকার দিনে হচ্ছে, আর আজকালকার দিনে এই বিষয়গুলো হচ্ছে বলেই বা তন্ত্রের আমরা বিভিন্ন ভুল প্রতিকার করছি বলেই আমরা কিন্তু সঠিক জায়গা পাচ্ছি না। আমাদেরকে সেই জায়গাগুলোকে বুঝতে হবে, জানতে হবে। কর্মজীবন নিয়ে আজকে হয়তো ডেফিনেশন বেশি আলোচনা করতে পারলাম না, কারণ আমাদের সময় একদম শেষ, অলরেডি কন্ট্রোল রুম থেকে ইশারা করছে। আমি হয়তো নেক্সট এপিসোডে আরো ডিটেলস অনেক বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যাদের আজকে জানার ইচ্ছা ছিল কর্মজীবন নিয়ে, আমি একটু ছুঁয়ে গেলাম, আমি হয়তো আবার কোনো নেক্সট এপিসোডে কর্মজীবনের কোন দিক কোন দিকে হতে পারে, তার সঙ্গে কি কানেকশন থাকলে কোন দিক হতে পারে অবশ্যই আলোচনা করব। এবং যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো বিষয় জানতে চান, যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সেইগুলো আপনি যোগাযোগ করতে পারেন ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে। অবশ্যই সেই জায়গাটাকে বিচার বিশ্লেষণ করিয়ে তার রেমেডিয়াল গাইডলাইন করলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সুব্রতদা, আপনাকে ধন্যবাদ। সকল দর্শক শ্রোতা বন্ধুকে, হাতে একদমই আর সময় নেই, দাদাকে নিয়ে আমরা আবার চলে আসবো আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। ভালো থাকবেন সবাই, নমস্কার।